হামাসের সাথে যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন করেছে ইসরায়েলি সরকার। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের সরকার গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি পরিকল্পনা অনুমোদন করেছে। এর ফলে আগামী 24 ঘন্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পথ খুলল। পরবর্তী 72 ঘন্টার মধ্যে ইসরায়েলি জিম্মিদের মুক্তির প্রক্রিয়া শুরু হতে পারে। এদিকে গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে 200 সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। গাজায় 2 বছরের যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগের প্রথম ধাপে বৃহস্পতিবার সম্মত হয় ইসরায়েল ও হামাস। এর 24 ঘন্টা পর শুক্রবার ইসরায়েলি মন্ত্রিসভা এই চুক্তিতে অনুমোদন করল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক্স অ্যাকাউন্টের পোস্টে বলা হয়েছে, সরকার জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তির বিষয়ে চুক্তির কাঠামো অনুমোদন করেছে। মন্ত্রিসভার বৈঠকের আগে জেরুজালেমে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেন বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় সব জিম্মি মুক্তি ও যুদ্ধ শেষ করার চুক্তি নিয়ে ভোট আহ্বান করেন তিনি। গত 2 বছরে আমরা আমাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের জন্য লড়াই করেছি এবং এর অন্যতম প্রধান লক্ষ্য হলো জিম্মিদের ফিরিয়ে আনা, জীবিত এবং মৃত সকলকেই, এবং আমরা সেই লক্ষ্য অর্জন করতে যাচ্ছি। অন্যদিকে মন্ত্রিসভার সঙ্গে এক বৈঠকে গাজা উপত্যকায় যুদ্ধ শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধ বন্ধ করেছে। হামাসের গাজা প্রধান খলিল আল হাইয়া বলেছেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মধ্যস্থতাকারীদের কাছ থেকে যুদ্ধ শেষ হওয়ার গ্যারান্টি পেয়েছেন। এদিকে ইসরায়েলি সরকারের একজন মুখপাত্র বলেছেন, চুক্তিতে সরকার অনুমোদনের 24 ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে। সেই 24 ঘন্টা সময়কালের পরে গাজায় বন্দী থাকা জিম্মিদের 72 ঘন্টার মধ্যে মুক্তি দেওয়া হবে। গাজায় এখনও 20 জন ইসরায়েলি জিম্মি জীবিত বলে মনে করা হচ্ছে। এদিকে গাজায় যৌথ টাস্কফোর্সের অংশ হিসেবে 200 সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। তবে কোনো মার্কিন সেনা মোতায়েন করা হবে না। গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এই সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মনিরুজ্জামান বাবু, 71। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপের যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের পরও গাজায় নতুন করে বিমান হামলা করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার সকালে গাজা শহরের পূর্বাঞ্চলে হেলিকপ্টার দিয়ে হামলা চালানো হয়েছে। এছাড়া গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনুস এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলার খবর পাওয়া গেছে। আজ আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী খান ইউসুফের কেন্দ্রস্থল কাটিবা এলাকায় কয়েকবার টানা গোলাবর্ষণ হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গাজার সিভিল ডিফেন্স বিভাগের বাসিন্দাদের সতর্ক করে জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করার আগ পর্যন্ত সীমান্তবর্তী এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েল হামলার এসব ঘটনা এমন সময় ঘটছে যখন চুক্তি অনুযায়ী গাজায় 24 ঘন্টার মধ্যেই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা। স্থানীয় সূত্রগুলো বলছে, ইসরায়েলি বাহিনী এখনও সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছে। মিশরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে প্রথম দফা শান্তি চুক্তি হয়েছে, আর এই চুক্তির ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে 3 দফায় গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে। প্রশ্ন হচ্ছে, যুদ্ধ বিধ্বস্ত গাজা পুনর্গঠনের কত সময় লাগবে, ভবিষ্যৎ কেমন হবে? শারমিন স্বপ্নের প্রতিবেদন। হামাস ও ইসরায়েলের মধ্যে প্রথম দফা শান্তি চুক্তি হওয়ায় আনন্দ ও স্বস্তি ছুঁয়ে গেছে গাজার বাসিন্দাদের মধ্যে। স্বস্তির নিঃশ্বাস ফেলছে হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের পরিবারগুলো। কিন্তু এরপর গাজার ভবিষ্যৎ কেমন হবে? যুদ্ধে ইসরায়েল গাজার প্রায় সবকিছু ধ্বংস করেছে। গাজার 90% অবকাঠামোই এখন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। হত্যা করেছে 67,000-এরও বেশি ফিলিস্তিনিকে, আর আহত প্রায় 1,69,000। তবে গাজার মানুষরা এখনও আশা ধরে রেখেছেন। যদি এই যুদ্ধবিরতি টেকসই হয়ও, গাজার সামনে অপেক্ষা করছে ভয়াবহ পুনর্গঠনের চ্যালেঞ্জ। জাতিসংঘের হিসাব অনুযায়ী গাজা পুনর্নির্মাণে লাগবে $50 বিলিয়ন-এরও বেশি। সময় লাগবে কমপক্ষে 15 বছর, যেন অঞ্চলটি আবার বাসযোগ্য হয়ে ওঠে। তবে এই হিসেব কেবল তখনই প্রযোজ্য যদি ইসরায়েলের অবৈধ অবরোধ পুনর্গঠনে বড় বাধা না হয়, কেননা আগের ক্ষুদ্র যুদ্ধগুলোর পর বারবার তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
গাজার ভবিষ্যতের জন্য পুনর্গঠন অপরিহার্য হলেও এমন আশঙ্কাও রয়েছে হামাস ক্ষমতা ছেড়ে দিলে এই ভূখণ্ড সংঘাত ও অরাজকতায় ডুবে যাবে, যা ট্রাম্পের পরিকল্পনার একটি শর্ত। এছাড়া গোষ্ঠীগত সংঘাত, বিশেষ করে ফাতা ও হামাসের মধ্যে সংঘাত বড় এক সমস্যা হতে পারে। ফাতা পশ্চিম তীরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে হামাস ইসরায়েলের সঙ্গে লড়াইয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও গাজার নিয়ন্ত্রণ ধরে রেখেছে। এদিকে যুদ্ধের পর যারা গাজায় রয়ে গেছেন তাদের সামনে অপেক্ষা করছে মানসিক বিপর্যয়ের এক অনন্ত লড়াই। কেউ এখনো সময় পায়নি নিজের ক্ষতি বুঝে উঠতে। পরিবার, বন্ধু, ঘরবাড়ি, ভবিষ্যৎ সবকিছু হারিয়েছে ইসরায়েলের নিরন্তর আক্রমণে। 2022 সালে অর্থাৎ গণহত্যা শুরু হওয়ার আগেই সেভ দ্য চিলড্রেনের এক সমীক্ষায় দেখা যায় গাজার প্রতি 5 জন শিশুর মধ্যে 4 জনই বিষণ্ণতা, ভয় ও শোক নিয়ে বেঁচে আছে। শারমিন স্বপ্না, 71। শুক্রবার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ হামলায় একটি বহুতল আবাসিক ভবনে আগুন লেগেছে এবং গুরুত্বপূর্ণ শক্তি কেন্দ্রগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এদিকে রাজধানীর কিছু এলাকায় দেখা গেছে বিদ্যুৎ বিভ্রাট, পানির সরবরাহ ব্যাহত হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে আবাসিক ভবনগুলোকে। কিয়েভের সাধারণ নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির বিমান বাহিনী। কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানিয়েছেন হামলার অন্তত 9 জন আহত হয়েছেন এবং যাদের মধ্যে 5 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জাপোরিজিয়ার ড্রোন হামলায় অন্তত 3 জন আহত হয়েছেন এবং একটি আবাসিক ভবনে আগুন লেগেছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর। ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় সিলিন্ডার বিস্ফোরণের পর একটি বাড়ি ধসে কমপক্ষে 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আর কয়েকজন। বৃহস্পতিবার সন্ধ্যায় পাগলা ভারী গ্রামে বিস্ফোরণের এই ঘটনা ঘটে। পুলিশ জানায় বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যান তারা। পরে বাড়িটির ধ্বংসাবশেষ অপসারণের পর 5 জনকে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অযোধ্যায় সার্কেল অফিসার দেবেশ চতুর্বেদী জানিয়েছেন ধারণা করা হচ্ছে রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে এই দুর্ঘটনা ঘটেছে। তবে স্থানীয়দের অভিযোগ এই বাড়িতে অবৈধ বাজি তৈরি এবং মজুদের কাজ চলত। এদিকে এই ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশের পাশাপাশি ঘটনার তদন্ত যাতে সুষ্ঠুভাবে হয় সেই নির্দেশনাও দেন তিনি। এদিকে আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি ফেরত চাওয়ার ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন একটি ভূ রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই পরিকল্পনার বিরুদ্ধে আফগানিস্তানের প্রায় সব প্রতিবেশী দেশ একসাথে অবস্থান নিয়েছে। বিশেষজ্ঞদের মতে বাগরাম ইস্যুটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এক ধরনের বার্তা, তা এখনও অঞ্চলে প্রভাব বজায় রাখতে চায়। কাবুল থেকে মাত্র 44 কিলোমিটার উত্তরে অবস্থিত বাগরাম বিমান ঘাঁটি 1950-এর দশকে সোভিয়েত ইউনিয়ন নির্মাণ করেছিল। পরে এটি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর সন্ত্রাস বিরোধী যুদ্ধে প্রধান ঘাঁটিতে পরিণত হয়। কিন্তু গত সেপ্টেম্বরে যুক্তরাজ্য সফরের সময় ট্রাম্প জানান তিনি বাগরাম ঘাঁটি ফেরত চান। এমনকি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দেন আফগানিস্তান বাগরাম ঘাঁটি যুক্তরাষ্ট্রকে না দিলে খারাপ কিছু ঘটবে। এদিকে 2021 সালে কাবুল দখলের পর থেকে আফগানিস্তান তালেবানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আর ট্রাম্পের হুমকির পর তালেবান তৎক্ষণাৎ প্রতিক্রিয়ায় জানায় কোনো অবস্থাতেই আফগান জনগণ বাগরাম ঘাঁটি কোনো বিদেশি শক্তির হাতে তুলে দেবে না। এমনকি রাশিয়া, চীন, ইরান, পাকিস্তান, ভারত ও যুক্তরাষ্ট্রের সামরিক প্রত্যাবর্তনকে অস্বস্তিকর হিসেবে দেখছে। অন্যদিকে গত মঙ্গলবার রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত 7ম মস্কো ফরম্যাট পরামর্শ বৈঠকে রাশিয়া, ভারত, পাকিস্তান, চীন, ইরান, কাজাখস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান ও কিরগিজস্তানের কর্মকর্তারা তালেবানের সঙ্গে একমত হয়ে ঘোষণা দেন যে আফগানিস্তানে বা আশেপাশের অঞ্চলে কোনো বিদেশি সামরিক ঘাঁটি স্থাপনের চেষ্টা গ্রহণযোগ্য নয়। এই ঘোষণা সরাসরি যুক্তরাষ্ট্রের পরিকল্পনাকেই লক্ষ্য করে দেয়া হয়েছে বলে বিশেষজ্ঞদের ধারণা। 2021 সালে ক্ষমতা নেওয়ার পর তালেবান আন্তর্জাতিকভাবে পুরোপুরি স্বীকৃতি না পেলেও এখন প্রায় সব প্রতিবেশী দেশের সঙ্গে কার্যকর কূটনৈতিক যোগাযোগ গড়ে তুলেছে। রাশিয়া আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে, পাকিস্তান দূতাবাসের পর্যায়ে উন্নীত করেছে, আর ভারতও প্রথমবারের মতো তালেবান প্রতিনিধিকে নয়াদিল্লিতে আমন্ত্রণ জানিয়েছে। শারমিন স্বপ্না, 71। ফিলিপাইনের দক্ষিণ উপকূলে 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর যে সুনামির আশঙ্কা
আশঙ্কা তৈরি হয়েছিল তা কেড়ে গেছে। ইউএস সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে ভূমিকম্পের পর জারি করা সুনামি সতর্কতা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর আগে প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র সতর্ক করেছিলেন 10 ফুট পর্যন্ত উঁচু ঢেউ ফিলিপাইনের উপকূলে আঘাত হানতে পারে। ইন্দোনেশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র পালাউরের উপকূলগুলোতে 1 মিটার পর্যন্ত উঁচু ঢেউ দেখা যেতে পারে বলেও আশঙ্কা করেছিলেন তারা। এদিকে শক্তিশালী এই ভূমিকম্পে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা সব তথ্য এখনও সামনে আসেনি, তবে ক্ষয়ক্ষতির চিত্র সামনে আসতে শুরু করেছে। ফিলিপাইনের ব্যুরো অফ ফায়ার প্রোটেকশন জানিয়েছে ভূমিকম্পের কারণে দাভাও ওরিয়েন্টাল প্রদেশে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে এবং ইন্টারনেট সংযোগ ধীর গতিতে কাজ করছে। সংস্থাটি আরও জানিয়েছে জরুরি কর্মীরা উপকূলীয় এলাকায় বাসিন্দাদের সরিয়ে নিচ্ছেন এবং ভবনগুলোর সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণ করছেন। 2025 সালের নোবেলে শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা হবে আজ। বাংলাদেশ সময় বেলা 3টার দিকে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করবে নোবেল কমিটি। যদিও পুরো তালিকাটি গোপন রাখা হয়, তবে মনোনয়নদাতারা চাইলে তা প্রকাশ করতে পারেন। এবার মোট 338 জন প্রার্থী মনোনীত হয়েছেন, তবে প্রকাশিত নামগুলোর মধ্যে অন্যতম হলো আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি, ন্যাটো, হংকংয়ের বন্দি কর্মী চাও হ্যাং তুং এবং কানাডার মানবাধিকার আইনজীবী উইন ক্যাটলার। যারা নোবেল পুরস্কার জিতবেন তারা স্বর্ণ পদকের সঙ্গে পাবেন 1,10,00,000 সুইডিশ ক্রোনা বা 12 লাখ মার্কিন ডলার। বিজয়ীদের হাতে নোবেল পুরস্কার তুলে দেওয়া হয় প্রতি বছর 10 ডিসেম্বর। আজ ঘোষণা করা হবে নোবেলের শান্তি পুরস্কার বিজয়ীর নাম। আর এবছর নোবেল পুরস্কার পাওয়ার জন্য ব্যাপক আগ্রহ দেখান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রকাশ্যেই জানান তার নোবেল পাওয়া উচিত। এদিকে ট্রাম্প যদি নোবেল না পান তাহলে তিনি কি করবেন এই নিয়ে আতঙ্কে আছে নরওয়ে। কেননা নরওয়ের নোবেল কমিটি নোবেল বিজয়ী নির্ধারণ ও নাম ঘোষণা করে থাকে। যদিও নরওয়ের সরকারের সঙ্গে তার কোনো ধরনের সম্পর্ক নেই, ট্রাম্প যে কোনো কিছু করতে পারেন এমন আশঙ্কা প্রকাশ করে নরওয়ে সোশ্যালিস্ট লেফট পার্টি বৈদেশিক নীতির মুখপাত্র বলেছেন যে কোনো কিছুর জন্যই প্রস্তুত থাকতে হবে। তিনি আরও বলেন, নোবেল কমিটি স্বাধীন একটি সংস্থা, বিজয় নির্ধারণে নরওয়ে সরকারের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। দর্শক, ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন খবর নিয়ে আবারও হাজির হব আগামীকাল সকাল 9:30টায়। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 সাথে থাকুন।